সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার আসছে। ওকে, তাহলে আমি নতুন করে টাইপ করছি না আর কি, এখানে টাইপ যেটা করা আছে সেটাই আমি বলছি। যে আমাদের হচ্ছে যে এখানে আমরা আহ 6টা কলাম নিয়েছি আমরা, 7টা কলাম। প্রথমে হচ্ছে যে আমরা এটা ডি, ডি তে আমরা ডি কলামে রেখেছি প্রোডাক্ট নেম। প্রোডাক্ট নেমের ভিতরে আমরা আপেল, ম্যাঙ্গো, গুয়াভা, অরেঞ্জ, লিচি এগুলো আমরা রেখেছি। আচ্ছা, পার্সেস কত করে কেনা হয়েছে, মানে পার কেজিতে এর আপেলের দাম কত? তাহলে 380, 50, 30, অরেঞ্জ হচ্ছে 250, লিচু হচ্ছে 270। আচ্ছা, কি পরিমাণ অ্যামাউন্ট আমরা কিনলাম? এটা হচ্ছে 20 কেজি হচ্ছে আপেল, 50 কেজি হচ্ছে ম্যাঙ্গো, 30 কেজি গোয়াভা, 15 কেজি অরেঞ্জ, 25 কেজি হচ্ছে লিচু। তাহলে এদের কস্ট কত হলো? তাহলে এই আমাদের হচ্ছে যে কলাম ই এবং কলাম এফ, এই দুইটা গুণ করে আমরা জি তে চলে আসবো। জি তে হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ টাকা। তাহলে এখানে যে ইকুয়েশন আমাদের খুবই সিম্পল। এটা হচ্ছে যে জাস্ট আমরা ইকুয়াল চিহ্ন দিয়ে ই কলাম একটা গুণ চিহ্ন দিব, গুণ মনে হচ্ছে কোনো স্টার চিহ্ন, প্লাস হচ্ছে নেক্সট কলাম বা নেক্সট সেল আর কি, আমরা যেটা বলছি পার্সেস রেট এবং পার্সেস অ্যামাউন্ট, এটা গুণ করে আমরা ইন্টার দিলাম। তাহলে ইন্টার দেওয়ার পরে আমরা এটা যদি, আচ্ছা এই ভ্যালুগুলো যদি আমার আগে নাও থাকে, এমন আছে, তাহলে আমরা একটা ইকুয়েশন আমরা লিখে ফেললাম। E5 আর F5 দুইটা গুণ করে, এখন হচ্ছে যে আমরা এটাকে টেনে দিব। টেনে দিলে আবার হচ্ছে যে বাকিগুলো বের হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে যে আমরা হচ্ছে যে যখন একটা প্রোডাক্ট আমরা পারচেস করব তখন তো সেখানে ভ্যাট, তো 15% ভ্যাট দিতে হয়। তাহলে 15% আমরা বলছি যে আগে এটা জি কলামে আছে, তার মানে হচ্ছে যে এটা আমাদের জি 5। তাহলে জি 5 এর 15% যদি ভ্যাট হয়, তাহলে আমরা এগুলো মুছে ফেলি। ইকুয়াল চিহ্ন দিই আমরা, জি 5 × 15 দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দিলাম, 15%। তাহলে এগুলো আমাদের ভ্যাট ক্যালকুলেশন হয়ে গেল। এরপরে আবার ট্যাক্স হচ্ছে 2%, তাহলে কার উপরে? টোটাল অ্যামাউন্টের উপরে। তাহলে এখানেও আমরা 2% আমরা হচ্ছে যে এখানে দেব। আমরা হচ্ছে যে ইকুয়াল চিহ্ন দিলাম, জি 5 ইন্টু 0.2 দিলেও হবে, আবার 2 দিয়ে পার্সেন্টেজ দিলেও হবে। আচ্ছা, বাকি কাজগুলো আমরা করে ফেললাম। এটা টেনে দিলে সবগুলোর জন্য ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে আমার নেট প্রাইস কত হলো? আমার হচ্ছে যে টোটাল অ্যামাউন্ট যেটা, তার সাথে ভ্যাট যোগ হবে, ট্যাক্স যোগ হবে। তাহলে জি 5, H5 এবং I5 এই সবগুলো যোগ হবে। তাহলে যোগ করার জন্য আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিলাম, দিয়ে এটা যোগ, এটা বলতে সাম, সাম দিলেও হয়, সাম ফর্মুলা ইউজ করলেও হয়, বা এইভাবে দেখানো যায়। আচ্ছা, এটা আমি টেনে দিলাম। তাহলে এই হচ্ছে যে আমাদের যে একটা আহ, মানে যেটা প্রোডাকশন কস্ট যেটা আমরা বলছি, আচ্ছা তার, লিটমান, স্যার, হ্যাঁ। স্যার, এখানে ট্যাক্স যোগ হলো কেন? আমরা হচ্ছে যে ট্যাক্স কি আমরা নেই না আমরা দেই, কোনটা? ট্যাক্স তো আমরা আমরা দেই। আমরা দেই না। হ্যাঁ, হ্যাঁ। এখানে, এখানে আপেল যে কিনলো, যে মালিক যে, ঠিক আছে, আপেল সে পারচেজ করেছে,
20 কেজি আপেল কিনেছে। তা 20 কেজি আপেল যখন কিনতে গেছে তখন সে 7,600 টাকা সে পরিশোধ করেছে। তো এর সাথে সে যখন একটা কেনাকাটা করবে তখন তার ভ্যাট এবং ট্যাক্স এই দুটাই তার দিতে হবে। ঠিক আছে, তাকে পে করতে হবে। তাহলে 7,600 টাকার সাথে 1140 এবং 152 টাকা দুইটা হচ্ছে যোগ হবে। অর্থাৎ ভ্যাট ট্যাক্স এবং এবং হচ্ছে মূল টাকা যেটা আর কি, মূল্য যেটা, সবগুলো যোগ করে আমার নেট প্রাইস এটাই পে করতে হবে। এখানে তো ট্যাক্স তো অন্য কেউ দিবে না, তাই না? তাই ট্যাক্স তো বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। সেটা তো পুনরায় বিক্রয় করার জন্য পণ্যগুলো ক্রয় করা হয়েছে স্টোরের রাইট, মাধ্যমে। রাইট, হ্যাঁ। যার ফলে ট্যাক্স আমাদের ইনক্লুড করতে হবে, ভ্যাট ট্যাক্স। ইনক্লুড করতে হবে, রাইট। এবার সে, এবার আমরা যখন এই যে ব্যক্তি ক্রয় করেছে সে যখন আবার বিক্রি করবে, আমরা যখন আবার সাধারণ ক্রেতা হিসেবে কিনতে যাব, তখন সেই ভ্যাট ট্যাক্স সবগুলোর উপরেই তো সে হচ্ছে যে আমার আমার কাছ থেকে লাভটা তাহলে করবে, একেবারে লভ্যাংশ তাই না? ধরে তার মানে রিটেল প্রাইস, রিটেল প্রাইস মানে খুচরা মূল্য। খুচরা মূল্য হচ্ছে যে, আমরা এটা একটু দেখাই দিই, রিটেল প্রাইস, খুচরা মূল্য প্রতি কেজি তার কত করে, মিনিমাম কত করে বিক্রি করতে হবে, ইজ ইকুয়াল টু তিনটে ভাগ দিয়ে নেট প্রাইস ভাগ হচ্ছে কত, 20, ভাগ কোনটা হবে? 20 হবে, 20 এফ। এবার ইন্টার চিহ্ন দিলাম। তাহলে আমার 444.6, এই 380 করে তার কেনা, 444.6 করে যদি বিক্রি করে, তাহলে তার হচ্ছে যে লাভ লস কোনোটাই হবে না। তার ভিতরে যে একটা আপেল যদি পচে নষ্ট নষ্ট হয়ে যায় তাহলে তো বিপদ। তাহলে এর চাইতে সে একটা অ্যামাউন্ট হিসাব করে সে প্রফিটটা করবে, যে প্রতি কেজি কত করে বিক্রি করলে তার লাভটা থাকবে। তাহলে এখানে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, না থাকলে আমাদের আর একটা হিসাব আছে এখানে। স্যার নেটের সমস্যার কারণে রিটেলস প্রাইসটা বুঝতে পারিনি স্যার, এটা কিভাবে হবে? রিটেল প্রাইস হচ্ছে যে মানে খুচরা বিক্রয়। এই ব্যক্তি যে আইটেম গুলো কিনেছে, সে রাস্তার মোড়ে একটা দোকানের জন্য সে কিনে নিয়ে এসছে এগুলো। ঠিক আছে, সে আপেল বিক্রি করবে, ম্যাঙ্গো বিক্রি করবে, পেয়ারা বিক্রি করবে, লেবু বিক্রি করবে, লিচু বিক্রি করবে। সে যখন বিক্রি করতে যাবে তখন তার মিনিমাম প্রাইস, তার তো একটা হাতে লাভ রেখে সে বিক্রি করবে। তাহলে তার টোটাল কস্ট হচ্ছে যে নেট প্রাইস যেটা, এটা হচ্ছে তার টোটাল কস্ট এক একটা আইটেমের জন্য। এখানে হচ্ছে 20 কেজির জন্য, আপেল হচ্ছে 20 কেজির জন্য 8,892 টাকা তার কস্ট হয়েছে। তাহলে সে যখন এটা সেল দিতে যাবে তখন তার মানে নেট যে রিটেল প্রাইস যেটা, খুচরা বিক্রয় মিনিমাম কত করতে হবে যে তার লস হবে না। তাহলে আমরা দেখলাম যে আমরা রিটেল প্রাইস যেটা বলছি যে, আমরা এটা ইকুয়াল চিহ্ন দিয়ে নেট প্রাইসকে যদি আমরা অ্যামাউন্ট দিয়ে ভাগ দিই, পার্সেজ অ্যামাউন্ট কত কেজি, তাহলে আমরা রিটেল প্রাইস, সরি, ইকুয়াল চিহ্ন দিলাম, এটা ভাগ, তাহলে 444.6, এই পরিমাণ টাকা চাইতে যদি কম হয় তাহলে সে লসে লসে পড়বে। তার এর চাইতে সবসময় কেজিতে সে কত করে বিক্রি করবে সেটা সে হিসাব করে নেবে, নিয়ে বিক্রি করবে। আর পার কেজিতে যদি 10 টাকা করে লাভ করে তাহলে 445, এর সাথে আরো 10 যোগ হবে। ঠিক আছে, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর আর কোনো প্রশ্ন নেই তো? স্যার রিটেল প্রাইসটা যদি আরেকবার বলতেন। আমরা বলছি যে, আমি আবার শুরু থেকে বলি, আমরা খালি আপেলের ক্ষেত্রে বলছি, হ্যাঁ। আপেল হচ্ছে 380 টাকা পার প্রতি কেজি কিনেছে, 20 টাকা, 20 কেজি কিনেছে সে। 20 কেজি প্রাইস পড়ছে 7,600 টাকা। এর হচ্ছে যে 15% ভ্যাট, 2% হচ্ছে যে ট্যাক্স, এই সব দিয়ে তার নেট খরচ করেছে, নেট প্রাইস করেছে 8,892। এখন সে মিনিমাম কত টাকায় বিক্রি করলে তার
তার লাভ ও লস কোনোটাই হবে না যদি সে এই নেট প্রাইস যেটা পড়েছে একে প্রতি কেজিতে তার কত মূল্য পড়লো কি এ পর্যন্ত তার বাড়ি পর্যন্ত দোকান পর্যন্ত পৌঁছাতে। তাহলে 8,892। এখানে ক্যারিং কস্ট আমরা ধরে নিই, ক্যারিং কস্ট ধরলে তা আরো বেড়ে যাবে। ধরলাম সে তার ক্যারিং কস্ট লাগেনি, সে মাথায় করে নিয়ে আসছে, এটা আমরা ধরলাম। তাহলে আমরা 20 যেটা যে 20 কেজি আপেল কিনেছিল এটা আমরা ভাগ দিলাম। ভাগ দিলে আমরা পেলাম কত? 444.6। এই পরিমাণ টাকা দিয়ে যদি সে বিক্রি করে প্রতি কেজি, তাহলে তার লস হবে না, লাভও হবে না। তাহলে তার মাথায় থাকবে বিক্রি করার সময় যে 444.6 চাইতে অবশ্যই অবশ্যই যে পরিমাণ প্রফিট সে করতে চায় সেই প্রতি কেজিতে সেই পরিমাণ সে হাতে দাম রেখে সে আহ, বিক্রি করবে। বোঝা গেছে? আচ্ছা। আর কোনো? স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। আহ ভ্যাট আর ট্যাক্স, ভ্যাট আর ট্যাক্স কখন, মানে যদি আমরা কিনি তাহলে হচ্ছে ভ্যাট আর ট্যাক্স হচ্ছে যোগ হবে, আর কখন বিয়োগ হয় এটা যদি একবার বলতেন। ভ্যাট আর ট্যাক্স হচ্ছে যে বিয়োগ কেন হবে? ভ্যাট আর ট্যাক্স আমি আমি হ্যাঁ, যদি কখন আমি মানে বলি, কখন বিয়োগ হয়? আমি বলি বিয়োগ হবে কেন। আমি যখন কিনবো, তাহলে আমি কোনো প্রায় কোনো দোকানে কিছু কিনলে, আপনি কি ওই যে স্বপ্নতে কখনো কেনাকাটা করেছেন? হ্যাঁ স্যার। তা ওখানে হচ্ছে যে ভ্যাট ট্যাক্স এগুলো কেটে নেয় না ওরা? আপনার যে হ্যাঁ। মূল্য লেখা থাকে তার সাথে অ্যাড করে নেয়। ঠিক আছে? আমার ঝিনাইদহে আমার হচ্ছে যে স্বপ্ন আছে, ওখানে আমি কিনতে যেয়ে দেখলাম যে সে একটা পাউডারের দাম 100 টাকা। তা আমি যখন ওখানে প্রাইস লেখা আছে 100 টাকা, আমি যখন পে করতে গেলাম তো আমার কাছে 117 টাকা বা 20 টাকা চাই। আমি বলছি, কেন? বলো যে এর সাথে ভ্যাট ট্যাক্স এগুলো যোগ হবে। তাহলে বডি রেট লেখা আছে, আমি ওই প্রোডাক্টটা অন্য কোনো দোকান থেকে যদি কিনতাম, যারা এইসব ভ্যাট ট্যাক্সের তোয়াক্কা করে না মুদির দোকান থেকে, তাহলে হয়তো আমার ওই টাকাটা আমার পকেট থেকে যেত না। কিন্তু আমি স্বপ্ন থেকে কেনার কারণে আমার এর সাথে অতিরিক্ত ভ্যালু অ্যাডেড ট্যাক্স এগুলো যোগ হলে, ভ্যাট এবং ট্যাক্স যোগ হয়ে গেল। এবার হচ্ছে যে আমি তো স্যার খুচরা বিক্রেতা, হ্যাঁ। আমি তো কনজুমার। কিন্তু আমি যদি একজন ব্যবসায়ী হই, যে আমি হচ্ছে ঢাকার থেকে আমি এই আইটেমগুলো কিনে নিয়ে এসে আমি ঝিনাইদহে বিক্রি করব। তো ঢাকার থেকে যে আমি যেখান থেকে পারচেস করব, যেখান থেকে কিনবো, সেখান থেকে আমি যখন পে করব, তখনও তো তাকে আমার ভ্যাট ট্যাক্স এগুলো দিয়ে আসতে হবে। বোঝা গেছে? এই জন্য তো ভ্যাট ট্যাক্স কোনো বিয়োগ হবে না, শুধু যোগ হবে অ্যামাউন্টের সাথে। স্যার এগুলো তো কখনোই বিয়োগ হয় না, হয়? না, বিয়োগ হলে কি সে ওই যে যে কিনে নিয়ে আসলো সে কি পকেট থেকে দিবে এটা? সেটাই তো স্যার, এটা তো এটা তো কখনোই বিয়োগ এটা আর তো এটা ইয়ে তো আসে যাচ্ছে না। সরকারের ফান্ডে। এই টাকাটা যাচ্ছে জি স্যার। সরকারের ফান্ডে। যে ক্রেতা যখনই কিনবে সে ভ্যাট ট্যাক্স এগুলো দিবে। এগুলো যদি সরকারের ফান্ডে যাবে, এগুলো সে ওই ওই ব্যক্তিও পাবে না। তবে এখানে আমাদের কনফার্ম করতে হয় কি, যে দোকানে বলতে হয় যে আপনি যে আমার কাছ থেকে 20 টাকা ভ্যাট নিলেন, যে চালান দেন আমার কাছে। চালান যেটা ওরা হচ্ছে চালানে লিখে, চালানে যখনই লিখবে তখন সেই চালানটা ওরা ব্যাংকে জমা দিয়ে আসে। ওই টাকাটা ব্যাংকে দিয়ে তারপরে চালানটা দিয়ে আসে। এই জন্য চালানটা জি চাইতে স্যার, হয়। যে কোনো তা তা নাহলে কি হয়, ওরা হচ্ছে যে ওরা ব্যাংকে জমা না দিয়ে ওদের পকেটেই চলে গেল, তাহলে সরকার লুজার হলো। আর কার কোনো প্রশ্ন আছে স্যার, এখানে? স্যার আমি না একটা স্যার। কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্যাক্সের বলেন। বিষয়টা স্যার ইনক্লুড করা হয়েছিল ওই স্যালারি শিটে। আমরা হ্যাঁ ট্যাক্সটাকে বাদ দিয়েছিলাম আমাদের বেসিক থেকে, হয়তো হ্যাঁ, সে কারণে এই কথাগুলো বলছিল আর কি। জি স্যার, উনি উনি যে প্রশ্নটা করেছে ওনার কথা আমিও যতটুকু বুঝতে পেরেছি উনি স্যালারি শিটের কথা হয়তো বলছেন যে আমরা বেসিক আচ্ছা। থেকে তো হচ্ছে ট্যাক্সটা বাদ দিতে হয়, যে আমাদের মূল যে বেসিক যে স্যালারিটা সেখান থেকে তো আমাদের ট্যাক্সটা কেটে রাখে কোম্পানি। ও ও, তো আচ্ছা আচ্ছা, হয়তো সেই বুঝতে ক্ষেত্রে পারছি। এসে না না, ওখানে বিষয়টা ট্যাক্স ভিন্ন ওখানে। বিয়োগ করতে হয়। আমি বলি বিষয়টা ওখানে ভিন্ন। ওইখানে যে ট্যাক্স হচ্ছে যে আমি একজন চাকরিজীবী, আমি আয় করি, তাহলে আয়ের উপরে আমার ট্যাক্স সরকারকে দিতে হবে। তা আমি যখন হচ্ছে বেতন তুলবো তখনই কিছুটা কেটে নেয় ওখানে, তাহলে ওইটা বিয়োগ হয়ে যাবে আমার টাকা থেকে। ঠিক আছে? আর তা না হলে কি হবে, প্রতি প্রতি বছরের ওই যে নভেম্বর মাসে আমাদের ট্যাক্স ফাইল জমা দিতে হয়।
তখন হচ্ছে যে পুরো টাকা আমাকে পে করতে হয়। এই জন্য আমরা যারা চাকরিজীবী আছি, সরকারের নিয়ম আছে যে প্রতি মাসে কিছু কিছু ট্যাক্স হচ্ছে যে তাকে না কাটানো পর্যন্ত তার হচ্ছে বেতন ড্র করতে দিবে না। ওইটা তো ওইটা তো পার্সেস না, ওইটা তো একজন এমপ্লয়ি, সে চাকরি করে, তাহলে সে চাকরি করছে, ইনকাম করছে। ওইটা ওইটা তো হচ্ছে উৎস কর বলে, সোর্স ট্যাক্স বলে এটা, হ্যাঁ। ভ্যালু অ্যাডেড ট্যাক্স এগুলো আর সোর্স ট্যাক্স আলাদা। সোর্স ট্যাক্স যখন আমি দিব, তখন তো আমার তো মূল অ্যামাউন্ট থেকে তো এটা বিয়োগই হবে। ওইটা তো আমি সরকারের খাতায় আমি সরাসরি জমা দিচ্ছি। এবার কি বোঝা গেছে? জি স্যার, ওটাও তো কোনো না কোনো ভাবে আমি দিতেছি। হ্যাঁ হ্যাঁ, ওটাই আমি দিচ্ছি, তাহলে আমার আমার পকেট থেকেই যাবে। তাহলে আমার যে মূল বেতন যেটা, সেখান থেকেই আমার পে করতে হবে, এই জন্য এটা বিয়োগ হবে ওখানে। কিন্তু ওইটা তো সোর্স ট্যাক্স, সোর্স ট্যাক্সে যে বিয়োগ হয় ঠিক আছে। কিন্তু আমি যখন পার্সেস করব কোনো কিছু, তাহলে যে পার্সেস করবে সেই হচ্ছে যে ট্যাক্স ভ্যাট এগুলো পে করবে। এটা হচ্ছে নিয়ম। ওকে, তাহলে আর কার কোনো প্রশ্ন নেই মনে হয়? তাহলে কি আমরা আর একটা শিটে যাই? আজকে আর একটা কাজ আছে আমাদের, 2 নম্বর কাজ আছে, সেটা হচ্ছে যে ওয়ার্কারকে পেমেন্ট করতে হবে কিভাবে। এখানে আমার হচ্ছে যে আহ, লেখা কি বোঝা যাচ্ছে কিনা? স্যার যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমার এখানে কিছু শর্ত দেওয়া আছে যে একটা প্রতিষ্ঠান, কোনো কোম্পানি, একটা শ্রমিক দৈনিক 8 ঘন্টা বা তার কম কাজ করলে প্রতি ঘন্টায় 80 টাকা করে পাবে। আর যদি 8 ঘন্টার বেশি কাজ করে, তাহলে অতিরিক্ত প্রতি ঘন্টার জন্য সে 120 টাকা করে পাবে ওভারটাইম হিসেবে। তাহলে নিম্নে যে আমাদের টেবিল দেওয়া আছে একটা, এই টেবিলে তাদেরকে কত টাকা পে করতে হবে। এখানে এমপ্লয়ি 10 জন এমপ্লয়ি নাম দেওয়া আছে সাপোজ, তাহলে এই পাশে সিরিয়াল নাম্বার, এমপ্লয়ি নেম দেওয়া আছে, ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে। প্রথম জন হচ্ছে 9 ঘন্টা, 5 ঘন্টা। মানে আমাদের এই যে যে শ্রমিকদের যে কাজের যে বিশ্বব্যাপী যে আইন চালু আছে যে 8 ঘন্টার বেশি তারা কাজ করবে না। তাহলে 8 ঘন্টার কম হলেও যে পেমেন্ট, 8 ঘন্টা হলেও আমাদের পার ঘন্টা অনুযায়ী এখানে বলছে 80 টাকা হারে। আর যখন তাকে 8 ঘন্টার অতিরিক্ত 1 ঘন্টা বা 2 ঘন্টা বা 3 ঘন্টা কাজ করানো হবে, সেটাকে আমরা ওভার টাইম হিসাবে পে করে থাকি। তাই ওভার টাইমটা হচ্ছে যে সাধারণত মূল বেতনের চাইতে একটু বেশি হয়। কেউ কি বলতে পারবেন যে কেন এটা বেশি হয় ওভার টাইমের চাইতে? এর পিছনে কোনো ব্যাখ্যা আছে কিনা? ওকে, তাহলে ওই কাজটাই আমরা এখানে এক্সেল শিটে আমরা করে ফেলেছি। আমরা হচ্ছে যে আমাদের হচ্ছে যে ফর্মুলাতে পরে যাব। আগে আমরা টেবিলটা দেখি যে আমাদের যে ওয়ার্কিং পেমেন্ট শিট যেটা, আমরা সিরিয়াল নাম্বার নামগুলো টাইপ করে আমরা ওয়ার্কিং আওয়ার গুলো এখানে অ্যাড করলাম। এখন কার কত ঘন্টা করে ওভার টাইম, সেটা হিসাব করার জন্য আমার যে ফর্মুলা যেটা, সেটা বলছে যে এই ওয়ার্কিং আওয়ার যেটা, এটা এইচ কলামে আছে। তাহলে এইচ কলামের H8 8 নম্বর রোতে আছে, 8 নম্বর। তাহলে H8 যদি 8-এর চাইতে ছোট হয়, তাহলে ওভার টাইম হবে 0। তা না হলে H8 থেকে 8 বাদ দিলে যা হবে সেটা হবে আমাদের ওভার টাইম। এই যে ফর্মুলা, যেটা ফর্মুলা বারে আমরা দেখতে পাচ্ছি যে H8 যদি 8 ঘন্টা চেয়ে ছোট হয়, তাহলে 0 হবে। আর না হলে আমাদের হচ্ছে যে H8 থেকে 8 ঘন্টা বাদ দিলে যেটা থাকবে সেটা হবে ওভার টাইম। তাহলে ওভার টাইমের ঘরে আমাদের হচ্ছে যে আমরা হিসাব করি, সরাসরি আমরা এটা বলতে পারছি যে এটা, কিন্তু ফর্মুলার মাধ্যমে এটা দেখানোই হচ্ছে যে আমাদের এক্সেলের। আমি তো হচ্ছে যে
এইটা যদি আমি ইন্ডিভিজুয়ালি হিসাব করি, এখানে যদি 1 লক্ষ এমপ্লয়ি থাকে তা আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আমি একটাতে ফর্মুলা লিখে আমি যদি এটাকে টেনে দিই, তাহলে যত এমপ্লয়ি থাকবে 1 লক্ষ বা 50,000 বা 10,000 এমপ্লয়ি যদি হয়, সবার জন্য ওভার টাইমটা ক্যালকুলেশন হয়ে যাবে। এটাই মূলত এক্সেল শিটের হচ্ছে বৈশিষ্ট্য, যে একটা ফর্মুলা লিখে বাকিগুলো সবার জন্য যদি অ্যাপ্লাই করে দেওয়া হয়, তা অটো ক্যালকুলেশন হয়ে যাবে। এখন পেমেন্ট মেথডে যখন যাব, তখন আমাদের ফর্মুলা কি হবে? এখানে এখানে আবার ইফ কন্ডিশন। এই যে ইফ কন্ডিশনে আমরা ফর্মুলা 2-তে আমরা যেটা দেখছি, যদি 8-এর চাইতে বড় হয়, 8-এর চাইতে যদি বড় হয় এইচ 8 যেটা, তাহলে 8 × 80 তো তার মূল বেতন 8 ঘন্টার জন্য। আর যদি বড় না হয়, তাহলে এইচ 8 × 80, তার সাথে কি হবে? তার সাথে ওভার টাইমটা যোগ হবে। তাহলে ওভার টাইম হচ্ছে যে আই কলামে আছে ওভার টাইম, তাহলে I8 × 120, এটা হচ্ছে যোগ হবে। তাহলে আমরা প্রথম ফর্মুলাটা যেটা দেখলাম এখানে প্রথম ঘরে, সেটা হচ্ছে যে এইচ 8 যদি 8-এর চাইতে বড় হয়, তাহলে 8 × 80, তার সাথে আমাদের এটা যোগ হবে I8 × 120। আর যদি ছোট হয় বা সমান হয়, তাহলে 8 × H8 × 80 যদি ছোট হয়। তাহলে ইফ কন্ডিশন এখানে অ্যাপ্লাই করেছি আমরা, করে এটা ক্যালকুলেশন করা হয়েছে। আমাদের মনে হয় টাইম আর বেশি নেই। কয় মিনিট আছে আর? জুমের টাইম কি আমাদের কি? তাহলে এখানে কি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। তাহলে এই জিনিসটা কি বুঝতে পারছেন কিনা আপনারা? জি স্যার, ওই ফর্মুলা অনুসারে তো। তাহলে এটা এই ফাইল আপনাদেরকে দিয়ে দেব, এটা আপনারা চেক করে দেখবেন। আর রিলেটেড হোমওয়ার্ক আপনাদের হচ্ছে যে গ্রুপে দিয়ে দিব। আর আমাদের হাতে আরো 8-9 মিনিট টাইম আছে। অ্যাকচুয়ালি আমি হচ্ছে যে ঝিনাইদহে নেই, আমি খুলনাতে একটা ট্রেনিং এ এসেছি। সেই ট্রেনিং এ থাকার কারণে আমার সন্ধ্যা 5টা পর্যন্ত আমার ট্রেনিং চলেছে। এটা আবার অ্যারেঞ্জ করতে আমার একটু টাইম লেগেছে আর কি, যে কারণে আমার একটু দেরি হয়েছে। তারপরে কখন যেন মনে হলো যে আমি গ্রুপে লিখলাম যে 9টা 40-এ শুরু করবো, তো ওইটা মনে হয় সাবমিট করতে ভুলে গেছি। এই জন্য মনে হয় আপনারা মেসেজটা পাননি, তাই তো? স্যার। এই জন্য আমি আসলে খুব দুঃখ প্রকাশ করছি। নেক্সট টাইম থেকে আমরা টাইমলি সবকিছু করবো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার ওভার টাইমটা কেন বেশি দেওয়া হয় এটা একটু ক্লিয়ার করেন। ও, ওভার টাইম, ওভার টাইমটা কেন বেশি দেওয়া হয়? একটা জি হচ্ছে স্যার। যে 8 ঘন্টার বেশি তো কেউই কাজ করতে চায় না, তাই না? না স্যার। তাহলে যে যেটা মনে করেন যে একজন এমপ্লয়ি, তার হচ্ছে যে আহ, যদি ওভার টাইম আমার হচ্ছে যে এমপ্লয়ি সংখ্যা কম দিয়ে এক ব্যক্তি দিয়ে যদি আমি বেশি পরিমাণ কাজ নিতে পারি, ঠিক আছে, তাহলে সেটা জি কোম্পানির স্যার। জন্য সুবিধাজনক। মনে করেন যে একজন ব্যক্তির পরিবর্তে আমি একজনকে ওভার টাইম দিলাম, তাহলে মনে করেন যে আচ্ছা এখানে কয় ঘন্টা আমরা দেখি, 1 4 আর 1 5, আবার আমরা হিসাব করে ফেলি যে ওভার টাইম মোট কয় ঘন্টা এখানে। তাহলে ইজিক্যাল টু আমরা কি দেব, এটা যোগ করতে গেলে ওভার টাইম গুলো যোগ করতে চাচ্ছি, তাহলে কি করব? ইজিক্যাল টু দিলাম নিচে, সাম লিখবো। স্যার জি সাম। স্যার। জি স্যার, সাম সাম লিখলাম। লিখবেন। এবার হচ্ছে যে অন, প্রত্যেকটা যোগ যোগ চিহ্ন দিয়ে। এটা টেনে দেবো, টানা হয়ে গেল, ওইটা ধরে টেনে দিলে হয়। ব্র্যাকেট আহ, ক্লোজ। হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ। তাহলে 14 ঘন্টা মোট, তাই না?
তাহলে চোদ্দ জি ঘন্টা, স্যার। 14 ঘন্টা, আমি যদি 14 ঘন্টার জন্য আমার 2জন কমপক্ষে এমপ্লয়ি লাগতো, তাই না, আলাদাভাবে। জি স্যার। আলাদাভাবে এমপ্লয়ি লাগলে সেই এমপ্লয়ের তার যে মূল বেতন যেটা, হ্যাঁ, মূল বেতন যেটা, সেটা তো আমাদের চেঞ্জেবল হয় না সাধারণত। আর তার হচ্ছে যে ঈদের সময় বোনাস দিতে হয়। তাহলে 2জন ব্যক্তির যদি ঈদের বোনাস, বৈশাখের বোনাস, 2 ঈদের বোনাস, এগুলা দেওয়া লাগতো আমার যদি একজন এমপ্লয়ি থাকতো বা 2জন এমপ্লয়ি থাকবে। তাহলে আমার এক্সিস্টিং যে কর্মচারী আছে তাদের দিয়ে আমি যদি কাজটা সেরে ফেলি, তাহলে আমার ওই যে বোনাসের টাকাগুলো সেভ হবে। মানে এটা আমি মনে করি আর কি। ঠিক জি আছে। স্যার, এইগুলোই রিজন হবে। আর আমাদের মূলত কলেজ আমাদের কলেজ পর্যায়ে, আমাদের কলেজে শিক্ষকতা করি, তা কলেজ পর্যায়ে মাঝে মাঝে গেস্ট টিচার দিয়ে চালাই। তা একজন গেস্ট টিচারকে পার লেকচারে হচ্ছে যে 250, 300 বা 400 কোটি টাকা দিলে হয়ে যায়। অনেকে ইন্টারেস্টেড আছে যে বসে আছে, যাই ক্লাস নিয়ে আসি। কিন্তু যদি একজন টিচারকে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে তার তো বেসিকই হচ্ছে 22-23 হাজার টাকা। আবার 1 বছরে তাকে কত বেতন দিতে হবে তাকে, প্লাস হচ্ছে তার বোনাস আছে, বোনাস দিতে হবে, আরো অনেক কিছু ঝামেলা টামেলা আছে। এই জন্য এই যে এই গেস্ট টিচার বা এই যে ওভার টাইম, এগুলো হচ্ছে, এগুলো কে কাজে লাগাই মূলত টাকা পয়সা সেভ করার জন্য। স্যার এখানে তো ওয়ার্কিং স্যার আওয়ার্স থাকে। বাংলাদেশে তো স্যার খুব ভয়াবহ অবস্থা, প্রাইভেট সেক্টরে হ্যাঁ, ওভারটাইমের জন্য টাকার কম দেয়। কম যায় না, বিদেশে তো স্যার তা কম দেয় না। দেয়, উল্টো বলে। হ্যাঁ, বাংলাদেশে তো হচ্ছে এটা যে উল্টো বলে চাপিয়ে হচ্ছে। দেয়, না, বাংলাদেশে চাপিয়ে দেয় মূলত, হ্যাঁ। হুম। তা ভালো না লাগলে চলে যায়, সরাসরি তো এমন করে হ্যাঁ, বলে দেয়। সেটাই। আর এখানে তো অপশন আছে, অপশন আছে বলতে কি, যে তাদের হাতে লোকের অভাব নেই, হ্যাঁ। আর কাজ করার জন্য অনেকে রেডি আছে যে আমি আরো কম টাকায় করবো, আমার একটা চাকরি দেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে আপনারা এই 2 শীট আপনারা এটা প্র্যাকটিস করবেন। আর এই রিলেটেড হোমওয়ার্ক আমি দিয়ে দেবো। আপনার হোমওয়ার্ক গুলো একটু সাবমিট করবেন, ঠিক আছে। আর আমি কি আগামী সপ্তাহে একটা অনলাইনে টেস্ট নেব কিনা ভাবছি, নাকি অনলাইন টেস্ট নেওয়ার কোনো সুযোগ আছে কিনা। স্যার আরো প্র্যাকটিস গুলো করি আমরা, মোটামুটি অনেক স্লো কাজ এগোচ্ছে তো, মানে আচ্ছা। প্র্যাকটিস করলে শেষের আর দিকে ঘটনা হচ্ছে একটা যে উইক যাওয়ার আপনাদের পরে। সাথে আমার ওই যে সরাসরি এভাবে তো ফেস টু ফেস কথা হয় না। আপনারা হয়তো কতটুকু বোঝেন আপনারাই জানেন। আমার সাথে উইলিংলি কথা বলবেন, আর কি। কোনো সমস্যা হলে বলবেন, ঠিক আছে। এটা তো মূলত হচ্ছে যে আমি টিচার না, এটা আমরা আলোচনা করছি যে এটা এইভাবে করতে হবে, ঠিক আছে। আর এই যে কাজগুলো কিভাবে করব সেটাই, এটা কেউ কাউকে স্যার আমাদের হ্যাঁ, বলেন। এক্সামের জন্য যেরকম কোশ্চেন থাকতে পারে না স্যার, ওরকম একটা প্যাটার্নে বা কিরকম কোশ্চেন ওরকম দিতে পারেন স্যার চাইলে, বা হ্যাঁ, অনলাইনে যদি সবাই interested থাকে তাহলে দেওয়া যাবে। হ্যাঁ, আমরা একটু আইটেম গুলো আগে শেষ করে নেই, ঠিক আছে। আমাদের আরো কিছু টপিক বাকি আছে, এগুলো হচ্ছে যে আমরা এগুলো শেষ করার পরে তারপরে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব যে আর কোনো ডিফিসিয়েন্সি আমাদের আছে কিনা, ঠিক আছে। আপনাদের তো ওই যে একটা জি রুটিন তো আপনাদের দেওয়া আছে, তাই না। এই রুটিন অনুযায়ী স্যার। অনুযায়ী আমরা হচ্ছে যে আগাচ্ছি, মানে কন্টেন্ট অনুযায়ী, রুটিনে যে সিলেবাস বা টপিক গুলো দেওয়া আছে সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। এগুলোই আপনারা ভালো করে প্র্যাকটিস করেন, আর হচ্ছে যে আমরা প্রশ্ন নিয়ে আলোচনা করব পরবর্তী সময়ে, বা আরো এই ধরনের কি কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা যাবে। তাহলে এমন হয় যে মিটিং শেষ হয়ে গেলে আমাদের আর 2 মিনিট টাইম আছে, আমরা হচ্ছে ক্লোজ করে দিব। আর নতুন করে আর জয়েন করার প্রয়োজন হবে না। তাহলে আজকের মতো আর কারো কোনো প্রশ্ন নেই। আপনারা রেজাল্ট শিটটা যদি ভি লুকআপ দিয়ে ট্রাই করেন, তাহলে আপনাদের জন্য টাইম সেভ হবে। যদি রেজাল্ট শিট করতে বলে, কারণ ওই ইফ দিয়ে অনেকগুলো ব্র্যাকেট, অনেকগুলো কন্ডিশন, অনেক টাইপ করতে হয় এখানে, তাই না। আর ভি লুকআপে কিন্তু যে অল্প লেখা,
আর এই টেবিল, একটা টেবিল হচ্ছে যে ওই টেবিলটা রেডি করতে হয় আর কি, আলাদা একটা এক্সট্রা টেবিল লাগে। স্যার ক্লাসটা এখন দিয়ে দিন স্যার। হ্যাঁ, আমি দিয়ে দেবো। তাহলে আজকের মতো এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে। হ্যাঁ, স্যার আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালাম।